জামাত হচ্ছে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এই অঞ্চলে, এবং তারা নানান ঘাত প্রতিঘাত খেয়ে সার্ভাইভ করতে সক্ষম হয়েছে। দে আর গুড সার্ভাইভার্স, এবং সবচেয়ে অর্গানাইজড, সবচেয়ে আপনার সবচেয়ে পোর খাওয়া ব্যাটল হার্ডি দল এটি, এবং ক্যাডার বেসড। এবং মীর কাসেম আলী প্রয়াত, তিনি যখন এই ইসলামী ছাত্র সংস্থা থেকে আপনার এটিকে ইসলামী ছাত্র শিবিরে রূপান্তর করলেন, এবং পরে আপনার রাবেতাতুল আলম আল ইসলামী আর কান্ট্রি র্যাপ হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করলেন, তার উপর ভিত্তি করে জামাতকে এটা কর্পোরেট কালচারে রূপান্তরিত করবার প্রক্রিয়া শুরু করলেন। তিনি দিগন্ত টেলিভিশন চালু করলেন, তিনি নয়া দিগন্ত প্রিন্ট মিডিয়া চালু করলেন, এবং এখানে দৈনিক সংগ্রাম বলে যে জামাতের মাউথপিসটা ছিল দীর্ঘদিনে, সেখান থেকে আপনার সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যিনি নিউজ এডিটর ছিলেন, তাকে এনে নির্বাহী সম্পাদক বানিয়ে দিলেন দিগন্তের। এবং এই দিগন্ত টেলিভিশন আপনার নতুন একটা ধারা তৈরি করলো, যেখানে আপনার আওয়ামী লীগের অ্যাডভাইজাররা পর্যন্ত গেস্ট হিসেবে আসা শুরু করলেন। আপনার মোহাম্মদ জমির ফর এক্সাম্পল, আপনার যিনি বৈদেশিক বিষয়ে দেখাশোনা করতেন, তারপরে ছিলেন না, মোহাম্মদ জমির ছিলেন বিএনপি। জি না, মোহাম্মদ জমির আপনার অ্যাম্বাসেডর জমির, অ্যাম্বাসেডর জমির, ওকে, জি জি, ওনার ভালো নাম মোহাম্মদ জমির। ওকে, অ্যাম্বাসেডর জমির, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ভাবছিলাম যে বিএনপি নেতা মোহাম্মদ জমিরের কথা বলছি। না, ওনার কথা বলছি না। আর আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি তো অ্যাঙ্করই হয়ে গেলেন, এখানে রীতিমতো প্রোগ্রাম করা শুরু করলেন। তো ফলে এক ধরনের অ্যাকোমোডেশনের একটা কালচার, কর্পোরেট কালচারে আমরা যেটা দেখি, সেটা কিন্তু এখানে পরিদৃষ্ট হলো। এবং আমাদের প্রয়াত, ভুল হবে, দিগন্তে টিভিতে খুব কমই অন্য ঘরানার লোকেরা যেতেন। আপনি দুজনের নাম সঠিকই বলেছেন, কিন্তু তারা তো আওয়ামী লীগের সঙ্গে আর সরাসরি সম্পৃক্ত ছিলেন না। ধরেন, আমি যেটা বলতে চাচ্ছি, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান গ্রহণকারী ব্যক্তি দুজনের নাম বললাম আমি, আরো অনেকেই গিয়েছেন। তো ফলে না, আমাদের কিন্তু বিষয়টা বুঝবার চেষ্টা করতে হবে। মানে প্রিকনসিপ্ট কোনো নোশন নিয়ে যদি আমরা আগাই বিশ্লেষণে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। জামাতের এই যে অবস্থানটা, সেটা আপনার বুঝবার জন্যে তাদের নেটওয়ার্কটা, তাদের নেটওয়ার্কিংটা, সেটা কিন্তু সমগ্র উপলব্ধি করতে হবে। তো তারা কর্পোরেট কালচারে অবগাহন করায় ট্রেডিশনালি সংগ্রাম যেভাবে পরিচালিত হতো, দৈনিক সংগ্রাম, সেই মাইন্ডসেট থেকে, সেই ঘেটটুক থেকে তারা বেরিয়ে আসলেন বৃহত্তর অঙ্গনে, এবং আপনার বেশ কয়েকশো আপনার তরুণ আইনজীবীকে পাঠিয়ে দিলেন লন্ডনে, পার্টির খরচায়, স্পন্সরশিপে। তারা দলে দলে আপনার বারেট ল করে ফেললেন। তারাই কিন্তু এখন ম্যানিং করছেন অনেক জায়গা। এই ইউনুস রেজিম আসার পরে আপনার যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে সর্বত্রই কিন্তু তাদেরকে আপনি পাবেন। এবং এই যে লং টার্ম একটা পার্সপেক্টিভে তারা কাজ করবে, এর বিপরীতে আপনি খেয়াল করেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন আওয়ামী ফাউন্ডেশন করা হয়েছে, বাংলাদেশ ফাউন্ডেশন মোনায়েম সরকার পরিচালনা করতেন, বা আপনার আরো যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আমরা দেখেছি, তারা প্রচুর রিসোর্স ব্যয় করেছেন, কিন্তু কাজের কাজ খুব একটা কিন্তু হয়নি, টু বি অনেস্ট। আপনার সাকসেসিভ ভাবে যাদেরকে আপনার মেইনস্ট্রিম দুটো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি তথ্য গবেষণার দায়িত্ব দিয়েছেন, তারা কিন্তু আপনার ওই স্ট্রাকচারের মানুষ নয়। যেমন নসু সাহেব বিএনপির তথ্য গবেষণা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এখন তার ডেপথ অফ নলেজ, উইথ ডিউ রেসপেক্ট, পড়াশুনো, তারপরে
আপনার কতটুকু উচ্চতার তিনি অর্জন করতে সক্ষম হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি নির্মোহভাবে যদি বিশ্লেষণ করতে যান তাহলে দেখবেন যে এখানে আপনার উইথ পিঞ্চ অফ সল্ট আপনাকে অগ্রসর হতে হবে। এর বিপরীতে জামাতের লোকজন ব্রিটেনে গিয়ে আপনার দাওয়াতুল ইসলাম প্রতিষ্ঠা করেছে এবং লেস্টার বলে শহরটি যেটি আছে বর্ধিষ্ণু শহর, সেখানে আপনার ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছে মানাজির হাসানের নেতৃত্বে, এবং সেখানে যে থিঙ্ক ট্যাঙ্ক গড়ে উঠেছে তারা বাংলাদেশের সকল বিষয় আপনার তাদের নখদর। এখন এই যে রিট্রিটে গিয়ে বিলেতের মতো জায়গায় আপ টু দা মার্ক একটা অবস্থান নিয়ে তারপর বিষয়গুলোকে বিশ্লেষণ করা, তাদের দৃষ্টিকোণ থেকে তাদের যে প্যাকেজটা কিভাবে আনফোল্ড করবেন সে বিষয়ে আপনার তারা কিন্তু নিরন্তর লেগেছিলেন। এর বিপরীতে উল্টো ঘরানার যারা লিবারাল রাজনীতি করেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু আপনার এক ধরনের লিপ সার্ভিসে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। দে ডিডন্ট মিন বিজনেস ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম। তার ফলে যে হায়াটাসটা তৈরি হয়েছে সেটার ইম্প্যাক্টটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আপনার এখানে আপনার মিস্টার চৌধুরী যিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন থিঙ্ক ট্যাঙ্ক গঠনের আপনার আওয়ামী লীগের, বা অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান যিনি বিলিয়ার পরিচালক ছিলেন, তিনি কিন্তু এখানে যথেষ্ট সাপোর্টিভ রোল রেখেছেন, প্রয়াত তিনি এখন পৃথিবীতে নেই, বা হেরিটেজ ফাউন্ডেশন গঠন করেছিলেন। তারা একটা নির্দিষ্ট অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান তারা তো আওয়ামী লীগ পন্থী ছিলেন না। না, তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন চেয়েছিলেন, পাননি। এখন আওয়ামী লীগের আদর্শে যখন অ্যাম্বাসেডর ছিলেন তখনও তো তিনি আওয়ামী লীগ পন্থী ছিলেন না। পরবর্তীতে যখন তিনি সার্ভিস শেষ করে ফিরলেন তখন কিন্তু রিলিজিয়াসলি আওয়ামী লীগ ঘরানার জন্য যে সার্ভিসটা তিনি দিয়েছেন সেটা অপরিসীম, রীতিমতো অতীব মূল্যবান। আমি তো মনে করতে পারছি আপনার বিলিয়া মানে আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা, তিনি যাকে নেতা সম্বোধন করতেন, আমার নেতা হোসেন শহীদ সরওয়ার্দী। বলেন তাহলে ৭১-এ তো সবাই আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের বাড়িতে অন্য দল ছিল। হোসেন শহীদ সরওয়ার্দীর যে বাড়িটা ঢাকায়, সেই বাড়িটা ধানমন্ডির ৭ নম্বর রোডে অবস্থিত। সেই জায়গাটা আপনার সরওয়ার্দী মহোদয়ের পুত্র শাহেদ সরওয়ার্দী, যিনি পাকিস্তান অপ্ট করলেন নাগরিকত্ব নেওয়ার জন্য, তিনি ভাবলেন যে এটা বিক্রি করে টাকাটা লিকুইড করে নিয়ে চলে যাবেন পাকিস্তানে। সেই সময় সেই জায়গায় নজর দিলেন ওয়ালিউর রহমান। তিনি সবাইকে একত্রিত করে মার্কিন তেল কোম্পানির টাকায় এই প্রপার্টিটা শাহেদ সরওয়ার্দীর কাছ থেকে সিকিউর করলেন, করে একটা বাই পার্টিসান থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করলেন, বিলিয়া, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এবং থ্রাইভিং। এখানে চমৎকার লাইব্রেরি গড়ে উঠলো, জার্নাল একাধিক প্রকাশিত হওয়া শুরু করলো, এবং সাকসেসিভ ডিরেক্টর যারা আসলেন তারা কিন্তু এটাকে রিয়েল বাই পার্টিসান একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দাঁড় করালেন। আপনার আওয়ামী লীগ, বিএনপির টপব্রাস তারা কিন্তু এখানে নিয়মিত আসতেন, এবং এই বিলিয়া এবং ওয়ালিউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আপনার ৯১-এর নির্বাচনে যখন আপনার আওয়ামী লীগ পরাজিত হলো এবং বিএনপি সরকার গঠন করলো, সেই সময় থেকে শুরু করে পরবর্তী সময়েও একটা ক্যাটালিটিক রোল প্লে করেছেন। আপনার যাতে আওয়ামী লীগের সদস্যরা শপথ গ্রহণ করে আপনার বিরত না থাকে সেটি এনশিওর করেছিলেন। ২০০১-এর নির্বাচনে পরাজিত হওয়ার পর ৬০টার মতো আসন তারা পেয়েছিলেন, এবং চিন্তাটা ছিল আত্মঘাতী টাইপ, যে তারা শপথ গ্রহণ করবেন না। তখন প্রয়াত আপনার অধ্যাপক আলী আশরাফ, যিনি ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে অ্যাক্টিং স্পিকারের দায়িত্ব পালন করেন, তাকে বিলিয়ায় নিয়ে আসা হয়েছিল, এবং অ্যাম্বাসাডার ওয়ালিউর রহমান তার যে কারিশমা
সেটি ব্যবহার করে তাকে কনভিন্স করে আমাদের তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে আপনার কনভিন্স করে শপথ গ্রহণের ব্যবস্থাটি করেছিলেন। এবং সেই লক্ষ্যে স্বয়ং সাবেক মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারকেও ভূমিকা পালন করতে হয়েছে। আটলান্টা থেকে তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন, তিনি রীতিমতো খিল দিয়ে এমন ইনকমিউনিকেট হয়ে গিয়েছিলেন দরজায়, এবং সেই জায়গাটায় বরফ গলানোর ভূমিকাটি পালন করেছেন অ্যাম্বাসাডার প্রয়াত ওয়ালিউর রহমান। তো এই যে এই ধরনের যে ক্যাটালিটিক রোল প্লে করা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে, সেই ভূমিকাটি পালন করার মতো কোনো প্রতিষ্ঠান বর্তমানে অ্যাক্রস দ্য ডিভাইড নেই। কিন্তু জামাতের এই যে ইনস্টিটিউট অফ ইসলামিক থট ধরনের প্রতিষ্ঠান কিন্তু আছে, যেটি বিএনপি এবং আওয়ামী লীগের অনুপস্থিত। এই ক্রিটিক্যাল আপনার এই রিভিউগুলো কিন্তু জরুরি। এখন যেই হায়াটাসটা বা যে গ্যাপটা বা শূন্য স্থানটা, সেটা কিন্তু আপনার পরিপূরণে এগিয়ে আসছে হিজবুত তাহরিরের মতো প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রেই বিশ্বাস করে না, তারা রাষ্ট্রের ধ্বংস কামনা করে এবং খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। জামাতের চেয়ে আরেক কাঠি সরেস বলতে গেলে, এবং তরুণ সচেতন মননে কিন্তু তারা দাগ কাটতে সক্ষম হয়েছে। এই যে বিপ্লবটি সংগঠিত হলো বা আন্দোলন অভ্যুত্থান, যেভাবে আপনি বর্ণনা করেন না কেন, আপনার এই জুলাই অগাস্টে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করছে হিজবুত তাহরির, এবং প্রফেসর ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন। কিন্তু ঠিকই ক্ষমতায় আসার পরে তারা আবেদন করা সত্ত্বেও তাদের উপর যে ব্যানটা হাসিনা সরকার আরোপ করেছিল, সেটি কিন্তু লিফট করা হয়নি। জামাত এবং শিবিরের উপর যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল একেবারে ফ্যাগ এন্ডে আপনার আওয়ামী লীগ শাসন আমলে, সেটি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আপনার উঠে গেছে, এবং আপনার জামাত তার সিম্বল ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া করেছে। দাঁড়িপাল্লা আপনার নিবন্ধন যেটি স্থগিত হয়ে গিয়েছিল, কষ্ট হয়ে গেছিল, সেটি কিন্তু তারা এনশিওর করেছে। তো ফলে তারা কিন্তু থেমে নেই, টুকটুক করে তারা রিকভার করে ফেলেছে অনেকটা। তো এইরকম একটি অবস্থায় তাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্যের নামে কিছু চিন্তা উপর থেকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা তারা যদি আপনার বয়কট করে, তাহলে তাদের লেজিটিমেসি আরো বাড়বে এবং তারা একটা এজ লাভ করবে, আলোচনায় আসবে। এবং এনসিপিও কিন্তু একই কায়দায় তারা কিন্তু বিরোধিতা করছে এই ঐক্যবদ্ধ কমিশনের যে জবরদস্তি চেষ্টাটা, সেটি। এবং নূর, ভিপি নূরের যে দল, তারাও কিন্তু সব দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় একমত হয়নি। এমনকি মাহমুদুর রহমান মান্না, তিনিও কিন্তু বিভিন্ন বিষয়ে দ্বিমত করেছেন। তো ফলে আলটিমেটলি যেটি যেদিকে গড়াচ্ছে পুরো ব্যাপারটা, দেখা যাবে যে বিএনপি যদি শেষ অব্দি সকল বিষয়ে একমত না হয়, তখন কিন্তু স্বাক্ষর যুক্ত করে এটাকে কোডিফাই করবার যে ইচ্ছা, সেটি কিন্তু ফলবতী হবে না। আর আপনার জুলাই সনদ ঘোষণা যাই বলেন না কেন, এটি যদি তারা করতে সক্ষম হন, তাহলে আপনার রাষ্ট্রের খোল নিচে সবই কিন্তু পাল্টে যাওয়ার কথা। কারণ সেটা হবে আপনার বর্তমানে যে সংশোধিত শাসনতন্ত্র বা সংবিধান আছে, সেইটির রিপ্লেসমেন্ট। তো ফলে আপনার এটা একটা সাংঘর্ষিক অবস্থায় নিয়ে গেছে আপনার স্ট্যাবলিশমেন্টকে আপনার এই প্রচেষ্টার সঙ্গে। এখন আমাদের সতীর্থ প্রফেসর আলী রিয়াজ, ইলিনয় প্রফেসর, তিনি বেসিক্যালি যে ট্রায়োটা এখানে আন্তর্জাতিকভাবে লবিং এর কাজ করেছে, অ্যাম্বাসাডার মাইলাম, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, এবং জন ডেলেনভিস, যিনি ডেপুটি হেড অফ দ্য মিশন ছিলেন, 3বার পোস্টেড ছিলেন ঢাকায়, তারা তাদের যে ফ্রিডম ফাউন্ডেশন আছে, তারা কিন্তু আন্তর্জাতিকভাবে এবং নর্থ আটলান্টিক রিজিয়নে কনসিস্টেন্টলি পারসিস্টেন্টলি তারা কিন্তু ক্যাম্পেইন করেছে আপনার শেখ হাসিনা সরকার বিতরণ করবার নিরিখে।
এবং তাদের এই যে ফোকাসড, পারসিস্টেন্ট, কনসিস্টেন্ট আপনার লেগে থাকাটা, সেটা কিন্তু ডিভিডেন্ড প্রদান করেছে। আর বেনিফিশিয়ারি কে হলেন? প্রফেসর ইউনুস। তিনি আস্তে ধীরে একটা ছোট্ট মাইনর অপারেশন সেরে প্যারিস থেকে আসতে দেরি করলেন, এবং এই যে 5 তারিখের জায়গায় 8 তারিখে শপথ গ্রহণ করার কারণে কতগুলো অমূল্য প্রাণ ঝরে গেল, এবং পরে সেটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হলো ইন্ডেমনিটি প্রদান করে। এবং খেয়াল করে দেখেন 75-এর অগাস্টের বিয়োগান্তক যে ঘটনা, সেইটিকেও প্রয়াত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইমনিটি প্রদান করেছিলেন। সেই ইন্ডেমনিটি কিন্তু আলটিমেটলি ধোপে টেকেনি। এই ইন্ডেমনিটি যে আলটিমেটলি কতদিন আপনার ধোপে টিকবে, সেটা নিয়ে হইতে পিঞ্চ অফ সল্ট কথা বলা যায়। আসলে আপনার গণবিরোধী কোনো কালাকানুন, চিন্তা, কোডিফিকেশন, সেটা কালের বিচারে কখনো উত্তীর্ণ হয় না। এটাই রিয়ালিটি, এটাই পৃথিবীর ইতিহাস তাই বলে। এখন স্যার ধরেন প্রথমে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেটার উত্তরে যা বললেন, তাতে কি এমনটি যে হিজবুতি যে অংশটি, তাদের সঙ্গে জামাতিদের একটা বিবাদ তৈরি হয়েছে? এটা বরাবরই ছিল, কারণ প্রকাশ্যে ছিল। অফিসিয়ালি জামাত নিয়মতান্ত্রিক রাজনীতি করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, নিবন্ধন তাদের সেই রকম। কিন্তু হিজবুত নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করে না, নিবন্ধন তো দূরের কথা। আমি হিজবুতের যারা ফাউন্ডার বাংলাদেশে, প্রয়াত প্রফেসর গোলাম মাওলা আমাদের সহকর্মী, তিনি একসময় আওয়ামী লীগ করতেন এবং সিন্ডিকেট মেম্বার ছিলেন, নীল দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। তিনি মগজ ধরাই হয়ে আসলেন ব্রিটেনে পড়াশোনা করতে গিয়ে, এবং এই ইসরায়েলের রাজধানী, যেটা তারা বলে ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল, জেরুজালেম থেকে কিন্তু হিজবুতের উৎপত্তি। সেখান থেকে এক্সপোর্টেড হয়েছে টু দ্য ইউনাইটেড কিংডম, এবং ইউনাইটেড কিংডম থেকে এক্সপোর্টেড হয়েছে টু বাংলাদেশ। এখন আইবিএ হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সে আইবিএ অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত উন্নীত হয়েছিলেন মহিউদ্দিন, তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন আপনার হিজবুতের। তো এইভাবে হিজবুত আপনার ইন্টেলিজেন্সিয়া কে আকৃষ্ট করতে সক্ষম হয়, এবং আপনার ইয়াং পিপল যারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যথেষ্ট রকমের ইনরোড তারা তৈরি করতে সক্ষম হয়। আবার এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সেটির প্রোভাইস চ্যান্সেলর পর্যন্ত দীক্ষিত হয়ে যান, এবং তারা মিলে এগুলোর কথা বলছেন, আপনি তো আপনাদের সেনাবাহিনীর দিকে তাকানো দরকার। পৃথিবীর যেসব জায়গাগুলোতে হিজবুত আমি 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 আসছি সেখানটায়। আপনার হোলি আর্টিজেনের যে ঘটনাটি ঘটেছিল বেসিক্যালি হিজবুতের পরিকল্পনায়, এবং সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ পিভটাল রোল প্লে করেছে। এখন হিজবুতের স্টেটের অবজেক্টিভ হচ্ছে তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়, সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চায়। তো সুতরাং এটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এখানে এই ধরুন 2009 আমার যদি মনে পড়ে যে কু অ্যাটেম্পটা হয়েছিল, যেটি নস্যাৎ করে দেওয়া হয়, আপনার আমার খেয়াল আছে খুব উচ্চ কণ্ঠে তৎকালীন মাস্টার জেনারেল মাসুদ রাজা তিনি বলেছিলেন যে অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখন সেই অভ্যুত্থান প্রচেষ্টার বাই প্রোডাক্ট হচ্ছেন মেজর জিয়া, যিনি অ্যাবসকন্ডিং। কিছুদিন পর তার ভাষ্য পাওয়া যায়, এবং তিনি ভীষণ রকমের লোনলি ক্রুসেডারে পরিণত হয়েছেন। তো এই যে আপনার দৃষ্টান্তগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু খুব আপনার লিবারাল ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য বড় আপনার থ্রেট হিসেবে বিবেচিত হচ্ছে ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এখন হিজবুত যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না, হিজবুত নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে না, হিজবুত রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় বন্দুকের জোরে এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, ফলে পুরো বল গেমটাই ডিফারেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনুস এবং তার যে রেজিম, তারা কিন্তু হিজবুতকেও কাজে লাগিয়েছে। ক্ষমতাটা
রাতে মসনদে বসে হুকুমতে ইউনূস শাহী চালু করেই তারা কিন্তু চুপটা উল্টে ফেলেছেন। সে কারণে আমরা দেখলাম হিজবুতের যিনি আপনার মিডিয়া কোঅর্ডিনেটর, তাকে সিটিটিসি আটক করে এই ইউনূস সরকার ক্ষমতা আসার পরে, এবং এখন পর্যন্ত টিল টু ডেট আমরা কিন্তু জানি না তার কপালে কি ঘটেছে। তিনি কি গুমের শিকার হলেন, না নব্য আপনার যে কায়দা নকশা যেটি মিস্টার মুসলিনিকেও লজ্জায় ফেলে দেবে, যিনি আপনার ফ্যাসিবাদের জনক ইত্যাদির সেই স্বৈর শাসক, নতুন কায়দায় এই যে ফ্যাসিবাদ বিপণনের যে চেষ্টা, সেটি নিয়ে কিন্তু হিজবুত যথেষ্ট পার্ট আউট। কিছুদিন পরপরই তারা বিবৃতি প্রদান করছে এবং দেয়াল গাত্রে তাদের পোস্টার সেটে দিচ্ছে সর্বত্র, সবার নাকের ডগায়, এবং আনএবেটেড ভাবে এটি চলছে।